দেখুন, আপনারা জানেন যে প্রত্যেক বছর বর্ষাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। বিশেষ করে উত্তরবঙ্গের খরস্রোতা নদীগুলো, সেখানে জলের গতি আরো অনেক বেশি তীব্র হয়ে যায়। পাহাড়ে বৃষ্টিপাতের ফলে সমস্ত খরস্রোতা নদীগুলো তাদের গতি যেমন বেড়ে যায়, ঠিক একইভাবে বন্যার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আমরা দীর্ঘ 15 বছর ধরে দেখেছি যে এই সমস্ত খরস্রোতা নদী, যেগুলো শীতকালে একদম শুকিয়ে যায়, কিন্তু বর্ষার সময় যখন প্রবল বৃষ্টি হয়, পাহাড়ের বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে যেমন পাহাড়ের জল সমতলের দিকে নেমে আসে, ঠিক পাশাপাশি শুধু জল নয়, জলের সঙ্গে কিন্তু আরো অন্যান্য ম্যাটেরিয়াল যেগুলো থাকে, বালু, পাথর থেকে শুরু করে কাদা, সেই মলবা কিন্তু এই খরস্রোতা নদীগুলোর জলের সঙ্গে বয়ে একেবারে নদীর যে নাব্যতা, সেই নাব্যতাকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে। এবং পুরো আমরা দেখতে পারি, বা আপনারা যারা উত্তরবঙ্গ ভ্রমণে যান, আপনারাও দেখবেন যে এই সমস্ত পাহাড়ি খরস্রোতা নদীগুলো সমস্ত বালু, পাথর, কাঁকড় দিয়ে কিন্তু ভরে থাকে। এবং লাস্ট 15 বছর ধরে যেভাবে অবৈধ খনন কার্য চলেছে, কোথাও থেকে আমরা দেখেছি যে এক নাগাড়ে বালু, পাথর সেখান থেকে ডাম্প করা হয়, আবার কোথাও বা এমন আকারে মলবা জমা হয়ে থাকে যে সামান্য বৃষ্টিতেই রিভারগুলো বন্যার আকার ধারণ করে ফ্লাড হয়ে যায়। আপনারা আজকেও দুধিয়ার যে সেতু ভেঙেছে আপনারা দেখছেন, আপনারা ভালো করে ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে এমন কিছু, মানে খুব বেশি পরিমাণ জল যে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু নয়, এমন প্রচুর যে জল হয়ে গেছে সেটা কিন্তু নয়, কিন্তু জলের গতিবেগটা এতটা বেশি এবং নদীর নাব্যতা এতটা কম, যে কারণে কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং তার দূরদৃষ্টিতায় আমরা অলরেডি 1 মাস আগেই উত্তরকন্যার, আপনারা জানেন যে সেখানে আমরা সমস্ত ইরিগেশন ডিপার্টমেন্টের যারা অফিসার্স রয়েছে তাদেরকে যেমন ডাকা হয়েছিল, সমস্ত এমএলএ এমপিরা যেমন সেখানে উপস্থিত ছিলেন, এবং পাশাপাশি প্রশাসনের পুলিশ থেকে শুরু করে প্যারামিলিটারি ফোর্সেস থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে আর্মির বিভিন্ন আধিকারিক, এবং পাশাপাশি এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা অফিসার, তাদেরকে নিয়ে আমরা কিন্তু প্রি মনসুন বৈঠক করেছি, যাতে গিয়ে বৃষ্টির সময় এই ধরনের বিপর্যয় পাহাড়ে আসবেই আমরা জানতাম। এবং নদীগুলো যেভাবে গত 15 বছরে নাব্যতা হারিয়েছে এবং তাদের যেভাবে রিভার ড্রেজিং যেটা করবার কথা ছিল নিয়মিতভাবে, যেটা করা হয়নি, তো যে কারণে নদীর গতিপথ পরিবর্তন এবং স্বাভাবিকভাবেই নাব্যতা হারানোর কারণে বন্যা প্রবণতার পরিমাণ বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা যে কারণে প্রিকশন নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত 1 মাস আগেই আমাদের কিন্তু বৈঠক আমরা সম্পন্ন করি। এবং শুধুমাত্র দুধিয়া নয়, এই ধরনের বন্যা প্রবণতা উত্তরবঙ্গের যতগুলো নদী রয়েছে, বিশেষ করে ভুটান এবং সিকিম থেকে যে নদীগুলো নেমে এসছে, তাদের সবগুলোতেই রয়েছে। এবং আমরা পাশাপাশি আমাদের এনডিআরএফ টিম যেমন কাজ করছে, পুলিশ প্রশাসন যেমন কাজ করছে, এসডিআরএফ যেমন কাজ করছে, ঠিক পাশাপাশি অ্যাওয়ারনেস করবার জন্য এই সমস্ত নদী প্রবণ এলাকার যে সমস্ত গ্রামগুলো রয়েছে তাদেরকে অ্যাওয়ারনেস করবার জন্য কিন্তু আমাদের প্রশাসন, বিডিও, এসডিও, ডিএম এর লেভেল থেকে কিন্তু কাজ চলছে। আজকে যে দুধিয়া ব্রিজের যে ছবি বারবার দেখানো হয়েছে, এটা গত অক্টোবর মাসের যে প্রবল বর্ষা এবং বন্যা হয়েছিল সেটাতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে হিম পাইপ দিয়ে একটা অস্থায়ী সেতু বানানো হয়েছিল, যতদিন পর্যন্ত যে দুধিয়া সেতুটি যেটা রয়েছে কমপ্লিট, সেটা নির্মাণ না হবে, তার জন্য অস্থায়ীভাবে বানানো হয়েছিল। স্বাভাবিকভাবেই জলের যা স্রোত এবং যে পরিমাণ বৃষ্টি পাহাড়ে হয়েছে,
সেটার উপর তো কারোর কন্ট্রোল নেই, আমরা সেটার উপর আমরা কন্ট্রোল করতে পারি না বৃষ্টিকে। তো পাহাড়ে যে বৃষ্টি হয়েছে তার জলের যে ধারা, সেটাতে স্বাভাবিকভাবে সেই অস্থায়ী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা ইমিডিয়েট, আমরা 7 দিনের মধ্যে সেখানে মানুষের যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থার জন্য আমাদের যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পাশাপাশি আর্মির সাথেও কথা বলেছি যে ইমিডিয়েট যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ব্রিজগুলো নির্মাণ হবে, এবং আগামীতে আরও যে সমস্ত জায়গাগুলোতে এই ধরনের ঘটনা ঘটবার প্রবণতা রয়েছে, আমরা প্রিকশন নিয়ে রেখেছি, অলরেডি প্রিকশন নেওয়া আছে, যাতে কোনো এই ধরনের ঘটনা ঘটলে পরে ইমিডিয়েট আমরা সেটার পুনর্নির্মাণ করতে পারি, মানুষের জনজীবন যাতে বিপন্ন না হয়, সঙ্গে সঙ্গে যাতে আমরা সেটার ব্যবস্থা নিতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে রেখেছি। এবং শুধু তাই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নিয়মিত বন্যা হবার একটা রুটিন রয়েছে, যেটা প্রত্যেক বছর বেশ কিছু হটস্পট রয়েছে যেখানে বন্যা হয়, প্রত্যেক বছর নদীগুলো প্লাবিত হয়ে যায়। আমরা এই 1 মাস হলো সরকারে আসবার, তার মধ্যে বসে এটার স্থায়ী সমাধান আমরা করতে পারিনি ঠিকই, কিন্তু সেই বন্যা পরিস্থিতিতে যাতে ইমিডিয়েট সেখানে ইলেকট্রিসিটি চলে গেলে যাতে জেনারেটরের ব্যবস্থা থাকে, স্পিড বোট থেকে শুরু করে মানুষের খাবার ব্যবস্থা, এবং পাশাপাশি সাধারণ মানুষের ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ব্যবস্থা এখন থেকেই আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, সেটা মজুদ রয়েছে, সেটার জন্য কোনো কমই হবে না। এবং পাশাপাশি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যেমন এসডিআরএফ যেমন তৈরি রয়েছে, পাশাপাশি এসডিআরএফ এর সঙ্গে সঙ্গে এনডিআরএফ একই সঙ্গে কিন্তু তৈরি রয়েছে, এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা মোকাবিলা করবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা সেই প্রস্তুতি বিগত 1 মাস থেকে নিয়েছি। একটা প্রশ্ন তো আসছে যে বিগত যেহেতু 15 বছরের কথা আপনি নিজেও বললেন, নদীর গতিপথ চেঞ্জ করা হয়েছে, কোথাও বেশিরভাগ জায়গা থেকে পাথর চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, যার ভুক্তভোগী এখন ভোগান্তি মানুষকে দিতে হচ্ছে এবং তার কাজ আপনাদেরও করতে হচ্ছে। এই সমস্ত ফাইল যার যে সমস্ত মিনিস্টার এর জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের বিরুদ্ধে কি তদন্ত আপনারা করবেন এবং ব্যবস্থা নেবেন? কারণ প্রকৃতি তো তারা ধ্বংস করেছেন এবং যার জন্য মানুষেরও ক্ষতি হচ্ছে। একটু অ্যাড করবো প্রশ্নটাতে, সেটা হচ্ছে যে হিউম পাইপ দিয়ে যখন গতবার কাজ করা হলো তখন বলা হয়েছিল যে আমরা চালিয়ে দিতে পারবো, এবং দীর্ঘ সময় নিয়ে কাজ করা হয়েছিল। এখানেও কি কোনো ধরনের করাপশন রয়েছে যার জন্য এই অবস্থাটা হলো? দেখুন, একটা জিনিস বলবো যে আপনারা দেখেছেন এর আগে যে দুর্গাপুজোর বিসর্জনের সময় অক্টোবর মাসে মালবাজারে যখন ঠাকুর বিসর্জন প্রতিমা নিরঞ্জন হচ্ছিল, সেই সময় কি করে একটা নদীর যে বাঁধ, অস্থায়ী বাঁধ, সেটা ভেঙে কিভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কয়েকটা প্রাণ কিন্তু সেখানে চলে যায়। স্বাভাবিকভাবেই এই যে পার্বত্য নদীগুলো রয়েছে, যেগুলো পাহাড় থেকে নেমে এসে যখন সমতলে মেলে, তখন তাদের জলের গতি আমাদের সমতলে যে সমস্ত নদীগুলো থাকে তার থেকে অনেক বেশি হয়, রিভার কারেন্ট অনেক বেশি থাকে। তো স্বাভাবিকভাবেই সেই নদীও খুব তাড়াতাড়ি তারা গতিপথ পরিবর্তন করবার একটা প্রবণতা থাকে, এবং যে কারণেই সময় টাইম টু টাইম সেগুলোকে কিন্তু ঠিক রাখবার জন্য তাদের যে ড্রেজিং, সেটা ড্রেজিং এর ব্যবস্থাও কিন্তু করা হয়। কিন্তু যদি অনিয়মিতভাবে ড্রেজিং করা হয়, যেটা নিয়মিত ড্রেজিং, যেদিক দিয়ে পার্টিকুলার নদীর জলটা যাতে ঠিক মতন ড্রেনেজ হতে পারে সেটার যে ব্যবস্থা, সেটা না করে যদি অনিয়মিতভাবে করা হয়, তখনই সমস্যাটা তৈরি হয়, এবং তখনই কিন্তু নদী বুঝতে পারে না তার গতিপথ কোন দিক দিয়ে প্রবাহিত হবে, এবং তখনই নদীর দুধার দিয়ে বা নদী তখন ওভারফ্লো হয়ে যায় এবং বন্যার আকার ধারণ করে। তো স্বাভাবিকভাবেই আমরা সেটার একটা সুপরিকল্পনা তৈরি করছি। আগামী 1 বছরের মধ্যে থেকে এই সমস্ত নদীগুলোর জন্য যে ব্যবস্থা গ্রহণ, যে প্ল্যানিং, বিশেষ করে রিভার করিডোর তৈরি করার যে প্ল্যানিং, সেই প্ল্যানিংগুলো আমরা করছি। একদিকে যেমন আপনারা জানেন যে বন্যা পরিস্থিতিতে মোকাবিলা করবার জন্য আমরা প্রস্তুত রয়েছি, পাশাপাশি আগামী 1 বছর ধরে যে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে এবং যাতে এই বন্যার প্রবণতা কমে যায়, সেই ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু আমরা নিয়মিতভাবে সেটার পরিকল্পনা চলছে। বর্ষা শেষ হলেই সেটা প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করব। এবং পাশাপাশি এই যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যে বিভিন্নভাবে অবৈধভাবে নদীর
থেকে বালি পাথর তুলে নেওয়াতে গতিপথ পরিবর্তন, নিশ্চিতভাবে সেটার দিকেও আমাদের নজর রয়েছে। বিগত দিনে যাদের কারণে এমন ঘটনা ঘটেছে, মালবাজারের ঘটনাতেও যারা অভিযুক্ত রয়েছে, সেটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত হবে। এবং সর্বোপরি আমরা বলবো যে আগামী দিনে যাতে মানুষকে বারবার মানে এই সমস্ত বিষয়গুলোর জন্য, বন্যার জন্য বা হঠাৎ করে প্লাবন হয়ে যাওয়ার জন্য যাতে তাদের দুরবস্থা না হয়, সেটার জন্য যে ব্যবস্থা, সেই প্রিকশন আমরা নেব। গত সরকারের যারা দায়িত্বে ছিলেন, উত্তরবঙ্গের উন্নয়নের যিনি দায়িত্বে ছিলেন, তিনি এই মুহূর্তে শ্রীঘরে জেলে রয়েছেন। আর যিনি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন, তিনি এখন বলছেন আমি বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়ে আমি ইস্তফা দেব। আজকে গৌতম দেব তিনিও ইস্তফাও দিয়েছিলেন। ইস্তফা দিয়েছেন। তো এই অবস্থাতে শিলিগুড়ির মেয়র আজকের মতো দিনে ইস্তফা দেওয়াটা, এবং উত্তরবঙ্গের উন্নয়নের যিনি দায়িত্বে ছিলেন, তিনি তো জেলে অলরেডি রয়েছেন। দেখুন, যারা অধ্যত দিয়ে রাজনীতি করেছে, যারা মানুষকে মানুষ বলে মনে করেনি, যারা মানুষের সঙ্গে অবিচার করেছে, যারা মানুষের উপর যারা ক্ষমতার অপব্যবহার করেছে, অপপ্রয়োগ করেছে, মানুষ যেমন তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পাশাপাশি একই রকম ভাবে তারা শুধু মানুষের সঙ্গে যে মানে দুর্ব্যবহার করেছে তা নয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গেও তারা যেভাবে যুক্ত ছিলেন, কেউ বা ভয়ভীত হয়ে নিজেরাই রাস্তা থেকে সরে যাচ্ছে। আবার বিভিন্ন ইনভেস্টিগেশন করতে গিয়ে যাদের নাম উঠে আসছে, পুরনো ফাইল খুলতে গিয়ে যাদের নাম বেরিয়ে আসছে যে একগুচ্ছ দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, নিশ্চিতভাবে তাদের উপযুক্ত বিচার হচ্ছে, সাজা হচ্ছে। আমরা বারবার বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে যেমন কাজ করেছে তার ফল তাকে ভুগতে হবে। আইনের পথে চলবে এবং নিশ্চিতভাবে একজন দুর্নীতিবাজকেও ছেড়ে কথা বলা হবে না। আর গৌতম দেবের ইস্তফা দেওয়া আজকে শিলিগুড়িতে আজকের মতো দিনে দেখে ওয়েদার কন্ডিশন এতটা ইরেসপন্সিবল এরা। দেখুন, এরা কোনোদিনই রেসপন্সিবল ছিল না। খুব যে দায়িত্ববান মানুষ সেটা নয়, তবু আমি বলবো যে এই যে পদত্যাগ, ভাবতে অনেকটা সময় লেগে গেল ওনার। আমার মনে হয় আরো বেশ কিছুদিন আগে যদি সরে যেতেন তাহলে হয়তো ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ থাকতো না। তবে যাই হোক, আজকে এই প্রাকৃতিক বিপর্যয় যখন মানুষ হাহাকার করছে, সেই সময় উনি রিজাইনটা না করে হয়তো অন্য সময়, এখন মানুষের পাশে দাঁড়িয়ে অন্য সময় করলে ভালো হতো। তবে যাই হোক, আমরা নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি অ্যাডমিনিস্ট্রেটর সেখানে আমাদের বসতে চলেছে এবং খুব ভালোভাবে কর্পোরেশনের কাজ, ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হবে, এটা আমরা নিশ্চিত করতে পারি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।